আমি এখানে কি করে এলাম আর আমার কাপড় কে বদলালো? ভ্রু জোড়ার মাঝে গভীর ভাঁজ পড়ল আয়ানের। অবাক হয়ে শুধালো, তোমার সত্যিই কিছু মনে নেই বাটারফ্লাই? মেয়েটা মাথা নাড়ে দুপাশে, শুষ্কিত মুখে কোনো মতে আওড়ালো, কি মনে থাকবে আমার? কি করেছেন আপনি আমার সাথে? তস্ত্র পা বাড়ায় অফিসার। বুকে হাত বেঁধেই এসে দাঁড়ালো জারার কাছে। পুরো অষ্টপুটে প্রহসন ঢেলে চাইল মেয়েটার মুখের দিকে। পরপর সেই নজর মুখ থেকে নেমে আসে গলায়, কিন্তু গলা থেকে আরেকটু নিচে নামার আগেই হাত জোড়া ক্রস করে বুকের সামনে আনলো যারা। বড় বড় চোখে তাকিয়ে বলল, আপনাকে দ্বিতীয়বার ভরসা করাটাই আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল প্রথম দিনই অন্য বাসা খুঁজে বের করা। একা একটা মেয়ের অচেতন অবস্থার সুযোগ নিলেন আপনি। ছি! আয়ান থমকায়, মুখে দুষ্টুমি ভাবটাও উধাও হয়। বাটারফ্লাইয়ের কিছু মনে না থাকাটাই স্বাভাবিক, কিন্তু ওকে যে ভুল বুঝছে মেয়েটা। লেট মি এক্সপ্লেইন। বা কথা শেষ করতে পারল না অফিসার, তার আগেই সজোরে এক থাপ্পড় এসে পড়ল গালে। ক্রোশে কাঁপছে যারা। চট দিয়েও যেন শান্ত হতে পারল না ও। নিজের রুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে নামতেই বাসার কলিং বেল বাজে ওদের। আয়নের নড়বার শক্তি নেই, থম মেরে দাঁড়িয়ে আছে এক জায়গায়। অগত্যা ফুঁসতে ফুঁসতে যারাই গিয়ে দরজা খুলল। বাড়িওয়ালি এসেছে। মেয়েটাকে দেখেই প্রশস্ত হাসলেন মহিলা। স্যুপের বাটি এগিয়ে দিয়ে পশ্চিমা ভাষায় বললেন, তখন তাড়াহুড়ো করে তো শুধু তোমার কাপড়টাই বদলে দিয়ে চলে গেছিলাম, তাই এখন একটু স্যুপ বানিয়ে আনলাম তোমার জন্য। মাথা ব্যথা করছে না? এটা খেয়ে নাও, একদম সেরে যাবে। যারা যেন বুঝতে পারল না কথাগুলো। ঘরের মধ্যেই স্যুপের বাটিটা নিল বাড়িওয়ালির হাত থেকে। পরপর শুধালো ইংরেজিতে, আমার কাপড় আপনি বদলে দিয়েছেন? হ্যাঁ তো, তুমি তো বমি টুমি করে হুঁশ হারিয়ে পড়েছিলে আয়ানের কাঁধে। পরেই না ছেলেটা আমাকে বাসা থেকে ধরে নিয়ে এলো তোমার কাপড় বদলে ভালো কাপড় পরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, স্যুপটা কিন্তু খেয়ে নিও মনে করে। মহিলা অপেক্ষা করে না, ওকে দলাচলে ফেলে পা বাড়ায় নিজের বাসার দিকে। যারা স্তব্ধ। ধীরে ধীরে মনে পড়ে সবটা ওর। ও তো নিজে থেকেই প্রথমে চুমু খেয়েছিল আয়ানকে, বমিও করেছে মানুষটার গায়ে, এখন আবার থাপ্পড়ও মেরে এসেছে। এবার কি করে সামনে যাবে ও অফিসারের? ধীর পায়ে রুমের সামনে এসে দাঁড়ায় আরশি। দরজা হালকা ভেরানো দেখে থমকায় মেয়েটি। উকি দিয়ে ভেতরের পরিস্থিতি বোঝার আগেই ভেসে আসে শেহজাদের রাশভারী কণ্ঠ। এত দেরি হলো কেন আসতে? ঢোক গিলল ও, গলা ভিজিয়ে খামচে ধরল শাড়ির দুপাশ। পরপর দরজা ঠেলে সামনে চাইতেই যেন আটকে উঠল অন্তরাত্মা। জাম্বুবান পেছনে ঘুরে দাঁড়িয়ে। চওড়া পিঠে সুতোর নাম গন্ধ নেই। শার্ট খুলে ফেলেছে বহুত আগেই। এভাবে প্রফেসরকে ও তো ওই একবারই দেখেছিল মেয়েটা, সেবার জ্বরের সময়। আরশির ভাবনার মধ্যেই ফিরে যায় শেহজাদ। প্যান্টের পকেটে হাত ভরে এগিয়ে আসে কিশোরীর সামনে। ওই রহস্য ঘেরা নীল চোখে চোখাচোখি হতেই চোখ নামিয়ে ফেলল মেয়েটা। কুণ্ঠার ভিড় ঠেলে ঠুলে তাকালো মেঝেতে। প্রফেসরের নিরেট আনন, কিন্তু হুট করেই কামনার পৃষ্ঠে হাত নিজের থেকেই গিয়ে থামলো আরশির কোমরে। একটানে মেয়েটাকে মেশালো উন্মুক্ত বুকের সাথে। হাঁসফাঁস করে উঠল আরশি। কোমর বেঁকে এলো কাতুকুতু এড়াতে। রাঙ্গা গালে বিড়বিড় করে বলল, কাকে বলল আন্টি পটাতে? এমন অজগরের মতো পেঁচিয়ে ধরলে পটানো যায়? বাঁকা হাসলো শেহজাদ। পাতলা কানের লতিতে ঠোঁট ছুঁয়ে আওড়ালো, তাহলে কে বলেছিল এত সুন্দর করে সাজতে? আর এখন পেঁচিয়ে ধরলেই আমার দোষ? ধরাস ধরাস শব্দ বাড়ল মেয়েটার বক্ষে। ছটফটিয়ে বের হতে চাইল প্রফেসরের হাত ছড়িয়ে, কিন্তু অমন শক্তপোক্ত হাত সরানোর তো দূর, নাড়াতেই পারল না আরশি। উপায় না পেয়ে হড়বড়ালো, আপনি না চেঞ্জ করবেন? আমি কাপড় বের করে দিই, ট্রলিতেই আছে সব। শেহজাদের অধৈর্য রাগ গলায় নেমেছে মেয়েটার। সেভাবেই বলল, হুম, কাপড় পরার মুড নেই এখন। শিউরে উঠল আরশি। মানুষটার প্রতিটি স্পর্শে শাড়ির দুপাশ যেন আরো জোরে খামচে ধরল মুষ্টিবদ্ধ হাত। নখ গেথে গেল তালুতে। কম্পিত স্বরে অস্পষ্ট শুধালো, তাহলে কেন ডেকেছেন আমায় এখানে? একটা ফিউচার শেহজাদ আর মেবি আরশির জন্য। কেঁপে উঠল মেয়েটা। থামলো প্রফেসর। গলার খাত থেকে মুখ তুলল মস্তর গতিতে। নীল চোখে তাকিয়ে দেখলো দাগ হওয়া জায়গাটা। কাঁপছো কেন ওভাবে? আরশি ঠোঁট টিপল রাগে। কাঁপছে কেন এটাও জানতে হবে ওনাকে। আনত মুখে দাঁতের দাঁত পিষল মেয়েটা। বিড়বিড় করে বলল, আপনি যে পরিমাণ গোমরা মুখো, তাহলে আপনার
ফিউচার শেহজাদ কি পরিমাণে গোমরামুখ হবে সেই ভেবেই কাঁপছি। না মানে ফিউচার শেহজাদ যদি গোমরামুখ হয় তাহলে ফিউচার আরশিও কি তার মায়ের মতো শব্দ করে বিড়বিড় করবে? প্রফেসরের চোখে নিখাত কৌতুক। নিমোষ্ঠা কামড়ে প্রশ্নটা করতেই মুখ তুলল আরশি। টান টান কপালে ভাঁজ পড়ল ওর। চোখা নাকটা ফুঁসে উঠল রাগে। প্রতিবাদে কিছু বলতে গিয়েও ঠোঁট টিপে আটকালো নিজেকে। নেহাত ও ভালো মানুষ দেখে ঝগড়াঝাটি করে না, তাই বলে কথায় কথায় এভাবে খোঁচা মারবে লোকটা? হুট করেই নিচতলা থেকে গলা শোনা গেল মেহমেদ হাসানের। শেহজাদকে ডাকছেন উনি। ছেলের বাড়ির লোকেরা সব চলে এসেছে যে। মানুষটার খেয়াল সেদিকে ঘুরতেই সুযোগ বুঝে কোমর থেকে হাত সরিয়ে ফেলল আরশি। তস্ত্র পা চালিয়ে রুম থেকে বের হয়ে যাবে তখনই ডাক দিল শেহজাদ। পেছন থেকে বলে উঠল, কোনটা পরবো বলে দিয়ে যাবে না? আরশি থমকালো। অনিচ্ছা সত্ত্বেও ফিরে চাইল চওড়া হেসে, কিন্তু অমন প্রকাণ্ড গতরের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। মুহূর্তেই বাম হাতটা চলে এলো চোখের উপর। সবাই তো এক জিনিসই পারবে, আপনি বরং ইউনিক কিছু ট্রাই করুন। প্রফেসর ধরতে পারল বোধহয় কথাগুলো। ভ্রু বেঁকে এলো তার। অবাক স্বরে জিজ্ঞেস করল, ইউনিক কিছু ট্রাই করব মানে? ফের আনমনে আওড়ালো আরশি। চিবিয়ে চিবিয়ে বলল, আপনার তো মুড নেই কাপড় চোপড় পরার, তাহলে এইভাবেই চলে আসুন না নিচে। আপনাকে অমন অ্যাবসাবত বের করে নামতে দেখলে এমি আপু যদি খুশিতে অ্যাটাক ফ্যাটাক করে ওখানে উপরে চলে যায়, তাহলে আমারও আর কষ্ট করে তাকে উপরে পাঠাতে হবে না। শেহজাদের অবিচল ঠোঁটের গতি পাল্টায়, বেঁকে আসে এক পাশে। আরশি থমকায়। এই রে, এটাও শুনে ফেলল জাম্বুবান। অ্যামেলিয়ার না হওয়া মার্ডার ফাঁস হয়ে যাবে নাকি? ভয়ে জিভের ঠোঁট ভেজালো ও। হড়বড়ালো বড্ড অগোছালো ভাবে। উপরে চলে যাবে মানে রুফটপে আর কি যাবে আর কি, আলাদা করে কথা বলতে হবে না জামাইবাবুর সাথে। ওইটাই বলছিলাম। আসি হ্যাঁ, আন্টি মনে হয় ডাকছে আমাকে। মেয়েটা অপেক্ষা করে না। দু হাত শাড়ির দুপাশ খামচে ধূপ ধাপে নেমে যায় সিঁড়ি ভেবে। কিশোরীর প্রস্থান পানে এক দৃষ্টিতে তাকিয়ে প্রফেসর। আরশিকে ধরে আটকে রাখার সুযোগ থাকলেও এগোয় না। উদাম গায়ে প্যান্টের পকেটে হাত গোজে পরপর। থুতনি গলায় ঠেকিয়ে নিঃশব্দে হেসে আওড়ায়। খরগোশের মা তার মানে আসলেই জেলাস। ইমপ্রেসিভ। গোটা রুম জুড়ে পায়চারি করছে যারা। দাঁত দিয়ে নখ কামড়ে শুধু ভাবছে কিভাবে একটা সরি বলা যায় আয়নকে। না, সরি বললেও তো কম হয়ে যাবে। ওরকম একটা চর ওর গালে এসে পড়লে ওখানেই তো কেটে ভাসিয়ে দিত মেয়েটা। সেখানে এত বড়সড় একটা মানুষ কিচ্ছুটি বলল না। তখনই আয়ান বের হলো রুম থেকে। পুলিশের ইউনিফর্মে একটা গাট্টা শরীর, তবে থমথমে মুখে। আজ আর কাউকে দেখার তাড়া নেই। মাঝে মধ্যে রাতেও হুট করে বের হতে হয় ওকে। তখন ওর বাটারফ্লাইকে খুঁজে চোখ জোড়া। মেয়েটাকে একবার না দেখলে কাজে মন বসে না। সবসময় কেন ডাকেন বের হওয়ার সময়? এই প্রশ্ন এড়াতে বলে, দরজাটা ভালো করে লক করে নিও। কিন্তু আজকেই যেন ব্যতিক্রম ঘটলো এই রুটিনের। কিন্তু বুটের আওয়াজ টের পেতেই যারা তড়িঘড়ি এসে দাঁড়ালো সামনে। অফিসারের চোখ ফোনের স্ক্রিনে, হাতে ট্রলি। এগোতে গিয়েও থমকায় পাজরা, তবুও তাকায় না মেয়েটার দিকে। যারার অনুতাপের পোড়া মুখটা নোয়ানো। এক হাত দিয়ে অন্য হাতে কষলে ক্ষীণ স্বরে বলল, সো সরি। কোনো মতে গলা চিরে এইটুকু বের হতেই মাথা তুলল আয়ান। ভ্রু বাঁকিয়ে শুধালো, ফর হোয়াট? কণ্ঠের রুক্ষতা। আস্তে করে জিজ্ঞেস করলেও ধক করে উঠল মেয়েটার বুক। চোখের কোটর টলমলে হলো মুহূর্তেই। ধরে আসা গলায় শুধু আওড়ালো, আপনাকে ভুল বোঝার জন্য। অফিসার হাসলো অল্প। কোনো কিছু না বলে চলে যেতে নিলেই ফের সামনে এসে আটকালো যারা। মেঝেতে চেয়ে থেকেই বলল, আজ বলবেন না দরজা ভালো করে লক করে রাখতে? আয়ানের বুট জোড়া থামে না। পাশ কাটিয়ে হাঁটা শুরু করতেই হাতের তর্জনীর মুঠোয় করে আঁকড়ে ধরে মেয়েটা। আমার উপর এত কেন রাগ করছেন? আমি তো বললাম যারা কথা শেষ করতে পারে না তার আগেই ওই নরম মুঠোয় থাকা খসখসে আঙ্গুলটা ছাড়িয়ে নেয় অফিসার। দীর্ঘ এক শ্বাস ফেলে হাতের ঘড়িতে সময় দেখে বলল, তুমি বলছিলে না প্রথম দিনই তোমার জন্য বাসা খোঁজা উচিত ছিল? তোমাকে আর কষ্ট করে অন্য বাসা খুঁজতে হবে না, আমিই চলে যাচ্ছি। এতদিন তোমাকে বিরক্ত করার জন্য আই এম সরি।
প্রস্তর মুখে কথাগুলো তীরের মতো এসে লাগে মেয়েটার বুকে। মূর্তি বনে দাঁড়িয়ে থাকে ও। অফিসার ব্যস্ত পা বাড়ায়, শব্দ করে দরজা খুলে বেরিয়ে যায় পরপর, কিন্তু নড়তে পারে না শুধু যারা। পায়ের পাতা যেন আটকে আছে মেঝেতে, বুকের ভেতর ভেঙে চুরে যাচ্ছে। গলার কাছটায় দোলা পাকানো কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে ওর। কাল থেকে বানর মশাই আর থাকবে না এ বাসায়, ওকে বাটারফ্লাই বলেও আর ডাকবে না কেউ। ভাবতেই ডুকরে উঠে মেয়েটা, হাঁটু ভেঙে বসে পড়ে ফ্লোরে। তখনই বেল বাজে দরজায়। বেলের শব্দ শুনেই চোখ মুখে ততস্ত্র উঠে দাঁড়ায় যারা। ভেজা গালেই মলিন হাসলো। বানর মশাই তার বাটারফ্লাইকে একা ফেলে চলে যাবে এটা হয় বুঝি? অপেক্ষা করে না ও, দৌড়ে আসে দরজার কাছে। তাড়াহুড়ায় না দেখেই খুলে ফেলে কাঠের ডোর। অমনি দপ করে নিভে যায় মুখের হাসিটা, অস্পষ্ট আওড়ায়। কে আপনি? ছোট ছোট মরিচবাতিতে সেজেছে হাসান ভিলার ভেতরটাও। সাদা টাইলসের মরানো পুরো বাড়িতে আজ আর্টিফিশিয়াল অর্কিড ফুলে মিলেমিশে। মেহমানদের সাথে আলাপ করছেন মেহমেদ হাসান। অ্যামেলিয়াকে বসানো হয়েছে ছেলের পাশে, তবুও ওর চোখ জোড়া ঘুরে ফিরে যাচ্ছে দোতলায় ঘরটায়। শেহজাদের নামার অপেক্ষায় অধীর মন ভুলেই গেছে আজ এঙ্গেজমেন্টের কার। পাশ থেকে বিষয়টা লক্ষ্য করলেন মরিয়ম বেগম। পেছন থেকে হেসে ঝুঁকে আসলেন অ্যামেলিয়ার কানের কাছে। ভুলে যাস না মা, তুই কিন্তু কথা দিয়েছিলি আমাকে, আদি যেন কষ্ট না পায়। ঢোক গিলে অ্যামি। এত্র চোখ সরাতেই ওপর থেকে নেমে আসে আরশি। এসে দাঁড়ালো শাশুড়ির পাশে। ভদ্রমহিলা আদ্রিয়ানের বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিলেন ছেলের বউকে। অ্যামেলিয়ার ভেতরটা পড়ে তখন। আরশির ওই হাসি হাসি মুখটা সহ্য হয় না ওর। হুট করেই আদির মা শুধালো পশ্চিমা ভাষায়, আপনার ছেলেকে তো দেখছি না, কোথায় সে? শেহজাদ তো। মরিয়ম বেগমের কথা শেষ হওয়ার আগেই রুম ছেড়ে বের হয় শেহজাদ। পরনে আরশির শাড়ির রঙের সাথে মেলানো শার্ট, চুলগুলো পড়ে আছে কপালের উপর। হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি ভেঙে নামে লম্বা চওড়া মানুষটা। আরশি তবদা খায়। জাম্বুবানের এই রূপ আগে কেন দেখেনি ও? এত স্নিগ্ধ কি শুধু ওর কাছেই লাগছে মানুষটাকে, নাকি সবার লাগছে এমন? দু হাতের চোখ ডলে আরশি। ফের বড় বড় করে তাকানোর আগেই সামনে এসে দাঁড়ায় প্রফেসর। ভ্রু নাচিয়ে কি হয়েছে জানতে চাইলো সজোরে। দু পাশে মাথা নাড়ল মেয়েটা। মাথা খারাপ যে ও বলবে জাম্বুবান দেখতে সুন্দর, পেস্টিস চলে যাবে না? শেহজাদকে দেখেই উঠে আসে অ্যামেলিয়ার হবু বর। নিজে থেকেই হাত বাড়ালো হ্যান্ডশেক করার জন্য। পরিচয় দিয়ে ছোট করে বলল, আদি। অমনি কপালে ভাঁজ পড়ল আরশির। কেমন শোনা শোনা ঠেকলো না কণ্ঠটা। কিন্তু সে কি করে শুনবে এই লোকের কণ্ঠ? দেখলই তো প্রথমবার। প্রফেসরও পকেটে এক হাত গুজে অন্য হাত বাড়ালো আদির দিকে। শেহজাদ। লোকটার চোখ পর পর গিয়ে পড়ল আরশির উপর। ফর্সা মুখে অল্প হাসলো, আওড়ালো পশ্চিমা ভাষায়, ইনি বুঝি আপনার ওয়াইফ? ভীষণ সুন্দর দেখতে। আই মাস্ট সে ইউ আর সো ড্যাম লাকি ব্রো। দ্বিতীয়বার শুনেও খটকা গেল না মেয়েটার। বারবার মনে হলো এই গলার স্বর আগেও শুনেছে ও, শুধু কথাই যে শুনেছে এটাই মনে করতে পারল না। একবার বলবে বিষয়টা জাম্বুবানকে, কিন্তু শেহজাদের দিকে চাইতেই দমে গেল ও। প্রফেসরের ওই ওয়ান ব্লু চোখ জুড়ে বিস্তর কালো ছায়া, চেহারায় স্পষ্ট রাগ, তবুও যেন জোর করে ধরে রেখেছে ঠোঁটের হাসিটা। অমনি সব তাল গোল পাকিয়ে গেল আরশির। ঢোক গিলে চুপ করে দাঁড়িয়ে রইল পাশে। মনে মনে ভাবল, একটু আগেই তো ঠিক ছিল, হঠাৎ করে মুখটা এমন হয়ে গেল কেন জাম্বুবানের? শেহজাদের উত্তর এলো না দেখে হু হা করে উঠল আদি। কাঁধে হাত রেখে ইংরেজিতেই বলল, একই সিরিয়াস হয়ে গেলেন নাকি প্রফেসর? চিন্তা নেই, আপনার বউ চুরি করে নিয়ে যাব না। আদির কথায় বাকিরা হেসে উঠল। নির্বাক কারণে দাঁড়িয়ে শেহজাদ, বাঁধের দৃষ্টি যেন শিকারের উপরে। শুধুমাত্র ভদ্রতার খাতিরে কিছু বলতে পারল না মুখে, না হলে এতক্ষণে পায়ে হেঁটে বাড়ি ফেরার মতো অবস্থায় হয়তো থাকতো না এই লোক। পরিস্থিতি সামলাতে আংটি বদলের তাগাদা দেন মেহমেদ হাসান। আদিকে এনে বসান এলিনার পাশে। অনুষ্ঠান শুরু হলেও স্বাভাবিক হয় না শেহজাদ। অমন গম্ভীর হয়ে থাকতে দেখে ঠোঁট সরু করলো আরশি। সবাই কত আনন্দ করছে, আর ওর জাম্বুবানটাকে দেখো। পরপরই পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়ালো মেয়েটা। প্রফেসরের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে আওড়ালো, আপনার কি ওয়াশরুম পেয়েছে? শেহজাদ পাশ ফিরে চাইতেই ঘাবড়ে গেল আরশি। দাঁত বের করে বলল, না মানে মুখটা শক্ত করে রেখেছেন তো তাই ভাবলাম। মুহূর্তেই ওর হাত চেপে ধরলো প্রফেসর। কথা শেষ করার আগেই টেনে নিয়ে যেতে লাগলো কোথাও একটা।
মেয়েটার চোখ কোটর ছড়ায়, বিরক্ত স্বরে হিসিয়ে বলে, আরে মশাই, আমার তো আর আপনার মতো ওয়াশরুম পাইনি, তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছেন ওদিকে? আমার সামনেই করবেন নাকি? আমি কিন্তু বমি করে দিব বলছি। ইয়ার্ডারের সবুজ ঘাসের বুকে পুরো আস্তরণ বরফের, ঝিনি তুষারপাত হচ্ছে পুরো শহর জুড়ে। তবে ঝিমিয়ে নেই আলোয় মোড়ানো নিউ ইয়র্কের রাত। কর্মব্যস্তগুলো মানুষজন ক্লান্ত পা বাড়িয়েছে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। বিরতিহীনভাবে জল করছে ডিজিটাল বিল্ডিংগুলো। হাসান ভিলার আংটি বদলের পর্ব শেষ, এরপরই খাওয়া দাওয়া পালা। মেহমেদ হাসান ব্যস্ত সেদিকটায়, তবে মরিয়ম বেগম অনেকক্ষণ যাবৎ খুঁজছেন শেহজাদ আর আশিকে। একটু আগেও তো ওরা পাশেই দাঁড়ানো ছিল। অনুষ্ঠান শেষ না হতেই হুট করে কথাই গেল দুটোতে। ঠিক সেই সময়ই আশির পিঠ গিয়ে ঠেকলো ওয়াশরুমের পাশের দেওয়ালটায়। প্রলেপ হাত দুটো মুঠোয় করে মাথার উপর উঠিয়েছে শেহজাদ, অন্য হাতে চেপে ধরেছে মেয়েটার মুখ। এত বেশি কথা কেন বলো তুমি? আশি ওই অবস্থাতেও বলল অনেক কিছু, কিন্তু শুধু গঙ্গানির মতো শোনালো সেসব। বিরক্তিতে প্রফেসরের হাত সরালো মুখ থেকে। অমনি যেন হাফ ছেড়ে বাঁচলো মেয়েটা, বড়সড় চোখে চেয়ে আওড়ালো, মোটেই বেশি কথা বলিনি। আপনি ওয়াশরুমে আসার সময়ও বাচ্চাদের মতো আমার হাত ধরে টানবেন আর আমি কিছু বলতে? এত নরম ঠোঁট তর্জনী ছোঁয়ালো শেহজাদ। ঝুঁকে আসলো সামনের দিকে। নীল চোখ জোড়া কালো মেঘের আনাগোনা, অন্ধকার হয়ে আসে ফর্সা মুখটা। সেদিকে তাকিয়েও চোখ ফিরিয়ে নিল আরশি। বুকের ভেতর তোলপাড় শুরু হলো মুহূর্তেই। ধুকবুক শব্দে লাফাচ্ছে হৃৎপিণ্ডটা। কিশোরীর নিয়ন্ত্রণ নেই তাতে, না নিয়ন্ত্রণ আছে রক্তবর্ণ ধারণ করা গাল দুটোয়। প্রফেসরের গলার স্বর ভারী, পরিপাটি করা চুলগুলো এলোমেলো হয়ে গেছে আরশিকে এদিকটায় আনতে গিয়ে। কপালের উপর নিদারুণ অযত্নে পড়ে আছে সেগুলো। দাঁতে দাঁত পিষে বলল, আদি তোমার এত প্রশংসা করবে কেন? মেয়েটা হতবাক, হতবুদ্ধ মস্তিষ্ক সময় নিল সবটা হজম করার। জাম্বুবানের মন খারাপ করার কারণ তার মানে এটা, তার প্রশংসা না করে ওর প্রশংসা করা হয়েছে দেখেই এত রাগ। হিংসুটে বুড়ো কথাকার। আমি ছাড়া আর কেউ তোমার প্রশংসা তো দূর, তোমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। দুম করেই কিশোরীর ভাবনায় হোঁচট খেলো ওই একটা কথায়। দিঘির ন্যায় দীঘল চোখে বিস্ময়। তখনই ডান গালে আলতো করে হাত রাখলো শেহজাদ। আরশি বোকা বোকা চোখে চেয়ে সেদিকে তাকিয়ে যেন খেয়েই হারালো প্রফেসর। পদ্ম কুড়িয়ে নেয় ঠোঁটের দখল বসালো হুট করেই। কোনো ফাঁক ফোকরের বাত রাখলো না ওই পাতলা ওষ্ঠপুটে নিজের আধিপত্য বিস্তারের। নেশালো কণ্ঠ অল্প থেমে ঘন ঘন শ্বাস ফেলে আওড়ালো, আই এম সরি, বাট আই নিড টু কাম মাই সেলফ ডাউন। আশির অক্ষিপট কোটরের বাইরে বেরিয়ে আসতেই আরেকবার তপ্ত অধৈর্যরা যেন লুফে নিল মেয়েটাকে। তখনই ফোন বেজে উঠল প্রফেসরের। অনবরত রিং হওয়ার শব্দে হুঁশ ফিরল আরশির। কিছু একটা বলার জন্য ছটফটালো মেয়েটা। হাঁসফাঁস টের পেতেই থামলো প্রফেসর। পরপর আস্তে ধীরে হাত দুটো ছাড়লো মাথার উপর থেকে। ঠোঁট সরাতেই হাঁপিয়ে উঠল আরশি। অসাবধানে আরও একবার ওই নীল চোখে চোখ পড়লেও তস্ত্র নামিয়ে নিল তা। আনন মুখ তর্জনী তুলে ধরল শেহজাদের প্যান্টের পকেটের দিকে। অস্পষ্টে আওড়ালো, আপনার ফোন বাজছে। আঙ্গুল অনুসরণ করে সেদিকে তাকালো প্রফেসর। পরপর আবার ফিরে চাইল আরশির দিকে। দাগ হওয়া ঠোঁটে বুড়ো আঙ্গুল সোয়ালো মেয়েটার। স্লাইড করতে করতে হুইস্কি স্বরে বলল, ডোন্ট এভার লুক অ্যাট মি লাইক দ্যাট ডার্লিং, মাই ড্যাম প্যাশেন্স হ্যাজ ইটস লিমিটস। উবার ডেকেছে আয়ান। টলি নিয়ে বাইকে উঠা ঝামেলা। আপাতত থানায় যাবে, তারপর কাজ সেরে বাসা খুঁজবে। যারার উপরে হওয়া রাগটা এখনো চড়ে আছে মাথায়। ভালোবাসে বলে যা খুশি তাই অপবাদ দিবে ওকে। চটটা গায়ে লাগেনি তখন, কিন্তু কথাগুলো তো লেগেছে। শ্বাস ফেললো অফিসার। গাড়ি চলে এসেছে ওর। তখনই বেজে উঠলো ফোনটা। পকেটে হাতড়ে বের করতেই দেখলো যারা কল করছে। সমানে কপালে ভাঁজ ফেলে ঢোক গিলল আয়ান। তবুও রিসিভ করলো না কলটা, উল্টো সুইচ অফ করে রেখে দিল পকেটে। কিন্তু গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে গেলেই মনে পড়ল যারার ওই কান্না ভেজা মুখ।
সরিও তো বলল কতবার। এভাবে মেয়েটাকে ফেলে যাওয়াটা কি ঠিক হচ্ছে? এখন কলও রিসিভ করলো না। যদি আরও বেশি কান্নাকাটি করে? থমকালো আয়ান। পেছ হলো 2 কদম, না উঠে গাড়ির দরজা লাগিয়ে গেল ড্রাইভারের কাছে। ভাড়াটা হাতে ধরিয়ে পশ্চিমা ভাষায় জানিয়ে দিল তার আর যাওয়া হবে না। ঠোঁটে অল্প বিস্তর হাসি নিয়ে তষ্ট পা বাড়ালো বাসার দিকে। গায়ে পুলিশের জ্যাকেট, চওড়া কাঁধে সাদা সাদা বরফের কুচি, চুলের উপরেও এসে পড়ল কিছু। সেসব মাথা নিয়েই পা জোড়া এসে থামলো ফ্ল্যাটের গেটের সামনে। কিন্তু মুহূর্তেই মুখটা দপ করে নিভে গেল ওর। দরজা খোলা, ভেতরে সব কিছু উল্টাপাল্টা, যেন ইচ্ছে করে কেউ ভেঙে চুরে রেখে গেছে সব কিছু। আশেপাশে কোথাও যারা নেই, শুধু ওর রুমের দরজাটা বন্ধ। দৌড়ে সেদিকে গেল অফিসার। বন্ধ দরজায় ধাক্কাও দিল কয়েকবার, যারা বলে ডাকও দিল, তবুও ভেতর থেকে কোনো সারা শব্দ পেল না। না পেয়ে শেষমেশ লাথি বসালো দরজার মাঝ বরাবর। মুহূর্তই খুলে গেল ওটা। হাঁপালো আয়ান। হেম চোখগুলো খুঁজেও পেল না মেয়েটাকে। রুমের এক কোণে গুটিসুটি মুড়ে বসে আছে যারা, হাত দিয়ে কান চেপে ধরে রেখেছে। ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। হুট করে মাথায় কারো হাত পড়তেই চোখ মেলল ও। আয়ান পাশে এসে বসেছে। পুরো শরীর কাঁপছে মেয়েটার। শুকিয়ে কাঠ গলবিল। কিছু বলতে গিয়েও কেসে উঠতে হচ্ছে বারবার। অফিসার ঘাবড়ালো। তড়িঘড়ি টেবিলের উপরে রাখা পানির বোতলটা আনতে যাবে, তখনই হাত চেপে ধরল কিশোরী। মাথা নিচু করে ফ্যাঁস ফ্যাঁস কণ্ঠে আওড়ালো,